সবাইকে স্বাগতম। আমরা এই ভিডিওতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটির তথ্য অনলাইনে কিভাবে আপডেট করতে হয় সেটি দেখব। তো এই কাজটি করার জন্য আমাদেরকে গুগলে ইএমআইএস লিখে দিতে হবে। মূলত ইএমআইএস এর ওয়েবসাইটে গিয়েই ইএফটির তথ্যগুলো পূরণ করতে হবে। আমরা গুগলে যে লিঙ্কটা প্রথমে পাবো সেখানে ক্লিক করে দেব। আপনারা অবশ্যই এর সাথে পরিচিত, আপনারা ডান পাশে লগ ইন অপশন দেখছেন। তো এছাড়াও এমপিও ইএফটি আছে। এছাড়া আরেকটু নিচে যদি আপনারা আসেন দেখবেন যে আরেকটা অপশন কিন্তু আপনারা পাবেন। একটু স্ক্রল করে নিচে আসে, এই যে দেখতে পাচ্ছেন এমপিও ইএফটি। তো আপনারা এখানে ক্লিক করে দিলেই মূলত চলে যাবেন, সমস্যা নেই। ইএফটির তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে এমপিও ইএফটি এই অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে সাথে সাথে আপনাদের সামনে একটি ইন্টারফেস প্রদর্শিত হবে। এটি হচ্ছে নতুন ইএফটির তথ্য প্রদানের একটি অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এখানে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, সরকারি লোগো কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমাদেরকে মূলত এখানে এসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা প্রতিষ্ঠানের এমপিও কাজের জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেন মূলত সেটি দিয়ে আপনাদের এখানে কাজ করতে হবে। অনেকেই জানতে চাচ্ছেন যে কোনটি ব্যবহার করবো। আমি আবার বলছি, এমপিও কাজের জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটি দিয়ে করতে হবে। তো আমি নিরাপত্তার স্বার্থে এটা একটু ঢেকে দিচ্ছি। তো আমি অলরেডি লগ ইন করেছিলাম, তো একবার লগ ইন করে সেটা অটো সেভ দিয়ে অ্যাকচুয়ালি রেখে দিয়েছি, সমস্যা নেই। তো আমি এখানে লগ ইন করে দেব। লগ ইন করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ইএফটির তথ্য হালনাগাদদের যে ইন্টারফেস সেটা কিন্তু চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তথ্য হালনাগাদের কিন্তু অপশন চলে এসেছে। এখানে মূলত প্রতিষ্ঠানের বেসিক যে অপশন সেটা আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ডিটেইলস ইনফরমেশন, আবেদনের তারিখ, এমপিও কোড, মানে প্রতিষ্ঠানের যাবতীয় যে তথ্যাদি আছে সেগুলো এক নজরে এখানে পেয়ে যাবেন। যাই হোক, আমাদেরকে নিচে আসতে হবে। দেখেন বাম পাশে কিন্তু ব্যাংকের যে একটা অপশন রয়ে গেছে এবং ব্যাংকের নাম, ব্যাংক শাখার নাম এবং ডান দিকে রাউটিং নম্বরে কিন্তু অপশন রয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানে রাউটিং নম্বরটা কি করব, অনুসন্ধান করব। তো আমরা এখানে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই আপনি বা আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক থেকে বেতন ভাতাটি তুলে, তো সেই ব্যাংকের যত শাখা আছে সবগুলো কিন্তু চলে আসবে, সবগুলো এখানে কিন্তু চলে আসবে। তো চলে আসার পর আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার প্রতিষ্ঠান কোন শাখায় থেকে বেতন ভাতা তুলে। এখানে দেখবেন যে যেহেতু আমার প্রতিষ্ঠান সোনালী ব্যাংক থেকে তোলে, সো আমার জেলার সোনালী ব্যাংকের যত শাখা আছে বিভিন্ন উপজেলায় সব এখানে কিন্তু শো করছে। ঠিক আছে, তো এখান থেকে দেখেন আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন, অথবা সবগুলো তথ্য একবারে কিন্তু আপনি এখানে শো করাতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে একটু সতর্কতার সাথে খুঁজে নেবেন যে অ্যাকচুয়ালি আপনার প্রতিষ্ঠান ওই ব্যাংকের কোন শাখা থেকে অ্যাকচুয়ালি বেতন ভাতা তুলে, সেটা অ্যাকচুয়ালি আপনি এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে আপনি যদি নিশ্চিত হন যে হ্যাঁ এই ব্যাংক থেকে তুলে, তাহলে সেই শাখাটি আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সিলেক্ট করে দিলেই এখানে কিন্তু তথ্যটা সাকসেসফুলি সেভ হবে। হ্যাঁ, এখানে আপনার প্রয়োজনীয় তথ্য চলে আসবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি আপনার প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক এমপিওভুক্ত হয়েছে তাদের তথ্য কিন্তু এখানে এক নজরে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি নিরাপত্তার স্বার্থে এগুলো একটু ব্লার করে দিয়েছি। যাই হোক, আপনারা শুধুমাত্র এখানে এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আমাদের প্রবেশ করে মূলত কাজগুলো করতে হবে। তো দেখবেন যে সকল শিক্ষক কর্মচারীর নাম এখানে অ্যাকচুয়ালি রয়েছে কিনা। আপনি যে শিক্ষকের তথ্যটা আপডেট করতেছেন সেই শিক্ষকের একদম বাম পাশে দেখবেন এডিটের একটা অপশন আছে, এখানে পিডিএফ আছে, একটা এডিট আছে। পিডিএফটার কাজ পরে মূলত এডিটের কাজটি এখন আপনাকে করতে হবে। তথ্য আপডেটের কাজ শেষ হলে পিডিএফ এর কাজ। যাই হোক, তো এখানে আমি একজন শিক্ষকের তথ্য আপডেট করব। তো এই জন্য তার তথ্যটা কিন্তু এখানে আমি ওপেন করে নিলাম। দেখতেই পাচ্ছেন শিক্ষক কর্মচারীর নাম, তারপরে হচ্ছে পদবি, তারপরে বর্তমান অবস্থা,
বর্তমান অবস্থায় ক্লিক করলে মূলত আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো। কর্মরত, পদত্যাগকৃত, মৃত, অস্তিত্ব নাই, সরকারিকৃত। এখান থেকে আপনাদেরকে মূলত কর্মরত অপশনটি ব্যবহার করতে হবে। আর কোনো শিক্ষক যদি মারা যায়, মৃত সিলেক্ট করে দিবেন, কেউ পদত্যাগ করলে পদত্যাগ সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, আর কেউ যদি মানে ক্যাটাগরি অনুযায়ী কাজ করবেন। হ্যাঁ, কোনো শিক্ষক যদি প্রতিষ্ঠানে নাই থাকে, অস্তিত্ব নাই, এটা লিখে দেবেন। জাস্ট ক্লিক করে দিয়ে দেবেন। ক্লিক করে দিলেই আমি কর্মরত এখানে সিলেক্ট করে দিলাম। কর্মরত সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন শিক্ষক কর্মচারীর তথ্য আপডেটের যে অপশন সেটা কিন্তু চলে এসেছে। তো আমি নিরাপত্তার স্বার্থে এগুলো একটু ঢেকে দিলাম। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে স্যার এগুলো কেন ঢেকে দেন। আসলে ব্যক্তিগত তথ্য ইউটিউবে শেয়ার করা যায় না, এতে করে ভিডিওটা কিন্তু নেক্সট টাইমে ডিলিট হয়ে যায়। যাই হোক, আমি এখানে একটা সুবিধা হলো যে আগে আমি পুরো তথ্যটা একটু দেখাচ্ছি। বাম পাশে যে তথ্য সেটা হলো বিদ্যমান এমপিও শিট অনুযায়ী, অর্থাৎ এমপিও শিটে এই ধরনের ইনফরমেশন আছে। আর ডান পাশে আপনারা তথ্য মূলত আপডেট করবেন। তো এখানে কোনো তথ্য আপনি যদি না লেখেন সেক্ষেত্রে জাস্ট এই যে রাইট অ্যারোটা দেখছেন, অ্যারোতে ক্লিক করলে কিন্তু এগুলো তথ্য চলে যাবে। তো এই সকল ফিল্ড আপনাকে পূরণ করতে হবে। তখন আমি একটা একটা করে তথ্য আপডেট করছি। আমি একদম উপরের দিকে চলে যাচ্ছি। দেখেন এখানে বাম পাশে নাম রয়ে গেছে এবং ডান পাশেও কিন্তু সংশোধিত বা হালনাগাদকৃত তথ্যের একটা ঘর রয়ে গেছে। তো যদি মনে হয় যে এমপিও শিটে বিদ্যমান তথ্য সঠিক, তাহলে আমি জাস্ট অ্যারোতে রাইট অ্যারোতে ক্লিক করব। এখানে তথ্য স্থানান্তর কিন্তু হয়ে যাবে। এইভাবে আপনার নাম, মানে আপনার নাম বাংলা, ইংরেজিতে, পিতার নাম ইংরেজিতে, মাতার নাম, জন্ম তারিখ, এগুলো ডান পাশে সংশোধিত বা হালনাগাদকৃত যে ঘর আছে এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে? তবে মজার ব্যাপার হলো আপনার যদি কোনো তথ্য এমপিও শিটে ভুল থাকে, এখন কিন্তু সেটা সংশোধনের একটা সুবর্ণ সুযোগ। আপনি জাস্ট ডান পাশের যে ঘর আছে সংশোধিত বা হালনাগাদকৃত তথ্য, এখানে সঠিক তথ্যটা দিয়ে দিবেন। তো আমি ক্রমান্বয়ে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে এমপিও শিটে আমার ডেট অফ বার্থ ভুল ছিল, তো এখানে আমি সঠিকটা দিয়ে দিলাম। এনআইডি নম্বর আগে আমার সেই অ্যানালগটা ছিল, মানে সেই 13 সংখ্যার ছিল, বা পরবর্তীতে আমি স্মার্ট কার্ড পেয়েছি, আমি সর্বশেষ যে আইডি কার্ড পেয়েছি সেটার তথ্য আমি এখানে দিয়ে দিচ্ছি। এছাড়া আমার এনআইডি দ্বারা রেজিস্ট্রিকৃত যে সিম, সেই সিমের তথ্য আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের মোবাইল নম্বর অবশ্যই নিজের এনআইডি দ্বারা রেজিস্ট্রিকৃত হতে হবে। এছাড়া ইমেইল অ্যাড্রেস, তারপরে হচ্ছে জেন্ডার, রিলিজিয়ন, পদবি, এগুলো যেহেতু আমার ভুল নেই, সো আমি জাস্ট সেগুলো ট্রান্সফার করে দিচ্ছি। যে তথ্য স্থানান্তর, মাঝখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন রাইট অ্যারো, ক্লিক করে দিবেন। এছাড়া আপনি ড্রপ ডাউনে ক্লিক করলেও কিন্তু তথ্যগুলো পাবেন। যাই হোক, কিছু অপশন পাবেন যেগুলো আপনাকে পরিবর্তন করতে পারবেন না। তো যেগুলো পরিবর্তন করতে পারবেন না সেগুলো কিন্তু হুবহু এরকম দিতে হবে। তো এই পর্যায়ে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে হবে, যেমন ব্যাংক হিসাবের তথ্য। এটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে। মাথায় রাখতে হবে কোনো অবস্থাতে এখানে কোনো ডট, কমা, ইনভার্টেড কমা, হ্যাঁ, এগুলো দেওয়া যাবে না। আপনারা নির্দেশিকায় ভালো করে দেখবেন, 6 নম্বরে বলা আছে ব্যাংক হিসাব নাম এন্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজি অক্ষর এ থেকে জেড ক্যাপিটাল লেটারে দিতে হবে। অর্থাৎ আপনাকে ব্যাংকে যখন অ্যাকাউন্টের নাম দিবেন, আপনার নাম সবগুলোই ক্যাপিটাল লেটার দিতে হবে। অন্য ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু অ্যাকাউন্টের নাম যখন দিবেন সবগুলোই ক্যাপিটাল লেটারে আপনাকে দিতে হবে। ক্যাপস লক অন করে নেবেন, সবগুলো ক্যাপিটাল লেটারে এখানে দিয়ে দেবেন। তো আমি নামগুলো দিয়ে দিচ্ছি, এবং এটা অবশ্যই চেষ্টা করবেন আপনার যে চেকের পাতা আছে ব্যাংক থেকে, যেটা চেক বই পেয়েছেন, কভার পৃষ্ঠায় দেখবেন আপনার নামের বানান, হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার, সব তথ্য কিন্তু দেওয়া আছে, সেটা হাতের কাছে নিয়ে নেবেন। তাহলে তথ্যগুলো আপডেট করতে আপনার কিন্তু অনেক সুবিধা হবে। এখানে যে ধরনের তথ্য, এগুলো দিতে 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ লাগবে, কিন্তু আপনাকে প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু আগে হাতের নাগালে নিতে হবে। একটা বিষয় মাথায় রাখবেন, যদি কোনো তথ্য আপনি আপডেট করেন সেক্ষেত্রে তার এগেনিস্টে কিন্তু একটা পেপার দিতে হবে। যেমন আপনি
জন্ম নিবন্ধনের এনআইডির তথ্য দিলেন, সো এনআইডির কপিটাও কিন্তু আপনাকে রাখতে হবে, কারণ পরবর্তীতে এটা অবশ্যই মাধ্যমিক অফিসে জমা দিতে হবে। যাই হোক, ও ব্যাপার নিয়ে পরে বলবো। আর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই আপনাকে 13 থেকে 17 সংখ্যার হতে হবে। আপনি অবশ্যই অ্যাকাউন্টের চেকের যে পাতা সেখানে দেখবেন যে আপনার 13 সংখ্যা বা 17 সংখ্যার অ্যাকাউন্ট নম্বর রয়ে গেছে। যাই হোক, সব তথ্য আপনারা ঠিকঠাক দিবেন, পে কোড, তারপরে এখানে তারপরে দিবেন বর্তমান মূল বেতন। এখানে ক্লিক করলেই মূলত এগুলো পেয়ে যাবেন। তারপরে মূল বেতনের ধাপ বা বেসিক, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে অনেকগুলো অ্যামাউন্ট পাবেন, সমস্যা নেই, যেহেতু এমপিও শিটে আপডেট তথ্যটাই আছে, সো আমি আপডেট তথ্যটাই জাস্ট এখানে স্থানান্তর করে দিলাম। এখন আমার নিজ জেলাটা অ্যাকচুয়ালি ইএমআই এখানে নেই, সো আমি ডান পাশ থেকে নিজ জেলার যে অপশন সেখানে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে নিজ জেলাটা সিলেক্ট করে দেব। তো আমি আরেকটিবার আমি যে তথ্যগুলো সংশোধিত বা হালনাগাদ করার জন্য তথ্য ডান পাশের বক্সে দিয়ে দিলাম, সেই তথ্যগুলো আরেকবার আমাকে চেক করতে হবে। চেক করার পর একদম নিচের দিকে আসতে হবে। আমি একটু ড্রপ ডাউনে ক্লিক করে একদম নিচের দিকে চলে আসছি। তো নিচে আসার পর আপনাদের মূলত মূল কাজটি করতে হবে। একটু ভালো করে চেক দিবেন, কোনো ভুলভ্রান্তি থাকলে কিন্তু এফডিতে বেতন আটকে যাবে, সুতরাং বি কেয়ারফুল। একটু সতর্কতার সাথে কাজ করবেন। আপনার একটু অলসতা বা তাড়াহুড়োর কারণে কিন্তু এগুলো ভুল ভ্রান্তি হতে পারে। এজন্য বারবারই বলছি, আপনারা যে তথ্য দিবেন অবশ্যই তথ্যগুলো দেওয়ার পর সেটা প্রিন্ট আউট করে যার তথ্য আপডেট করছেন তাকে দিয়ে নিশ্চিত করিয়ে নেবেন, হ্যাঁ, যাতে করে পরবর্তীতে আপনাকে তিনি দায়ী করতে না পারেন। যাই হোক, আমরা একদম নিচে চলে আসছি। আসার পর এই যে দেখতে পাচ্ছেন সবুজ রঙের আপডেট লেখা রয়েছে, জাস্ট আপডেট অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। দেখেন নিচে লেখা আসছে সাকসেসফুলি আপডেটেড, এবং এটি যখন সফলভাবে আপডেট হয়ে গেল আপনি দেখতে পাচ্ছেন যে ডান পাশে কর্মরত এবং একটা বক্সে কিন্তু টিক মার্ক উঠে গেছে অবস্থাটা। অর্থাৎ যদি দেখেন যে সেই বক্সে টিক মার্ক উঠে গেল বা টিক মার্ক রয়ে গেল, তখন আপনি বুঝবেন যে শিক্ষকের বা কর্মচারীর তথ্যটা আপনি সঠিকভাবে আপডেট করেছেন। আর যেগুলোর দেখবেন বক্সে টিক মার্ক নেই, তাহলে বুঝবেন যে ওইগুলোর তথ্য এখনো আপডেট করা হয়নি। ঠিক আছে, এইভাবে আপনাকে একটা একটা করে আপনার প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে একদম যারা কর্মরত আছে এমপিওভুক্ত যারা, প্রত্যেকের তথ্যগুলো কিন্তু একটা একটা করে এই এডিট অপশনে ক্লিক করে তাদের তথ্যগুলো আপডেট করতে হবে। তবে ভয়ের কিছু নাই, এখানে এডিট অপশন আছে। আপনি ফাইনাল সাবমিটের আগ পর্যন্ত একাধিকবার এটি পরিবর্তনের বা আপডেটের সুযোগ কিন্তু পাবেন, কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেলে সেগুলো কিন্তু আর আপনি এডিট করার সুযোগ পাবেন না। তো নিরাপত্তার স্বার্থে এগুলো আমি আবার একটু ঢেকে দিচ্ছি, সমস্যা নেই। তো এটা হচ্ছে এডিটের প্রসেস। এইভাবে আপনি যদি একটা শিক্ষকের তথ্য আপডেট করতে পারেন, একইভাবে আপনাকে আপনার প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক কর্মচারীর তথ্য যারা এমপিওভুক্ত আছে তাদের তথ্যগুলো কিন্তু আপডেট করতে হবে। এখানে আপনি শিক্ষক কর্মচারীদের তথ্যগুলো সঠিকভাবে আপডেট করার পর কি করবেন, সেটা উপজেলায় জমা দিবেন পরবর্তী কার্যক্রমের জন্য। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা ডায়লগ বক্স চলে আসবে, ঠিক আছে, এবং এখানে একটা টিক মার্ক করে নেবেন যে আপনি অঙ্গীকার করছেন যে সকল তথ্য কিন্তু অ্যাকচুয়ালি সঠিক। হ্যাঁ, ক্লিক করে আপনি নিশ্চিত করবেন এবং দেখেন চলে এসেছে। এটা কিন্তু পুরো শিক্ষক কর্মচারীদের তথ্য, এটার একটা প্রিন্টেড কপি লাগবে। আমি আগেই বলেছি যে দুইটা রিপোর্ট কিন্তু জমা দিতে হবে, একটা প্রতিষ্ঠানের সার্বিক রিপোর্ট আর একটি হচ্ছে আপনার নিজস্ব রিপোর্ট। সো ওইটা হলো প্রতিষ্ঠানের সার্বিক মানে সকল শিক্ষক কর্মচারীর তথ্য। তো এখানে টিক মার্ক করে দিয়ে আপনাদের ভালো করে একটু নিশ্চিত হয়ে নেবেন যে সকল তথ্য সঠিক আছে, নিশ্চিত করবেন। হ্যাঁ, আর ওই যে জনবলের তথ্য ডাউনলোড করুন, কপি ডাউনলোড করুন, ওখানে ক্লিক করলে যাদের তথ্যগুলো আপনি আপডেট করলেন সবার তথ্যগুলো একটা পৃষ্ঠায় শো করবে। ঠিক আছে, তো আমি নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে মোটামুটি কাজ কিন্তু শেষ। এবার আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো টিকমার্ক এসে গেছে এবং ডান পাশে বর্তমান অবস্থা উপজেলা শিক্ষা অফিস বা উপজেলা অফিস
প্রদর্শিত হচ্ছে, তার মানে এগুলো উপজেলা শিক্ষা অফিসে প্রেরণের জন্য পাঠানো হয়েছে। যখন আপনারা উপজেলা থেকে এগুলো আবার তারা তাদের পরবর্তী কার্যক্রমের জন্য তারা আবার প্রেরণ করবে, তখন আবার এখানে স্ট্যাটাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে অনুমোদনের অবস্থা আপনারা কিন্তু দেখতে পাবেন, হ্যাঁ, যে কি অবস্থায় আছে। তবে আগেই ফাইনাল সাবমিট করবেন না, অবশ্যই সকল শিক্ষক কর্মচারীর তথ্যগুলো আগে আপডেট করবেন, তারপরে সেগুলো ভালো করে চেক করবেন। আপনি যদি ফাইনাল সাবমিট করেন সেগুলো কিন্তু আর এডিট করার সুযোগ পাবেন না। দেখতেই পাচ্ছেন যে বাম পাশে চোখের আইকন কিন্তু চলে এসেছে, এখন শুধু আপনি এগুলো দেখতে পারবেন। আর বাম পাশে যে পিডিএফ অপশনটা রয়ে গেছে সেটা ক্লিক করলে আপনি ওই শিক্ষকের, এই দেখেন একজন শিক্ষকের পার্সোনাল তথ্য, মানে এইটা হলো আপনার তথ্য, ঠিক আছে। তো এইভাবে নিজের তথ্যটাও প্রিন্ট করবেন। প্রতিষ্ঠানের একটা রিপোর্ট প্রিন্ট করতে হবে এবং প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর জন্য আলাদা আলাদা তার ব্যক্তিগত তথ্য সংবলিত যে পৃষ্ঠা সেটাও কিন্তু প্রিন্ট করতে হবে। অবশ্যই খেয়াল করবেন ফাইনাল সাবমিটের আগে এগুলো ভালো করে চেক করে নেবেন, প্রিন্ট আউট করে সংরক্ষণ করবেন। তারপর সবাই ভালো করে চেক করার পর যখন দেখবেন যে না সকল তথ্য সঠিক আছে, তখন আপনারা মূলত বুঝবেন যে আপনার কাজ সঠিক। তো এই যে এটা হচ্ছে একজন শিক্ষকের ব্যক্তিগত তথ্য, নিচে কিন্তু শিক্ষক কর্মচারীর যে স্বাক্ষর এখানে দিয়ে দিতে হবে, দেওয়ার পর এটি সহ জমা দিতে হবে হার্ড কপি।